কারণ আমি যদি আমার বর চুজ করতাম তাহলে তো মানে আমি কোনো সমাজ বিরোধীর সঙ্গে বাবা একদিন বাড়ি থেকে বেরোয় বাবা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেদিন বাবা মারা গেলেন, বাবার মৎস্যমুখীর পরে যখন সবাই বাড়ি চলে গেল, সেদিন থেকে লোকের আসল পুরো ব্যাপারটা বোঝা গেল। তখন একবেলা মাছ খাওয়া হবে। এই ছোট কাকা আমার বিয়েতে একটা আংটি বা কানের দুলো দেয়। She is such a beautiful looking woman. She is a crocodile in a chiffon saree. মেকআপ রুম পলিটিক্স আচ্ছা আচ্ছা ভালো ভালো অভিনেত্রীদের শেষ করে দিয়েছে। মানে ভার্বাল অ্যাবিউজ আর ফিজিক্যাল অ্যাবিউজ যে একবার করবে না সে বারবার করবে, এটা যে কোনো ছেলে বা মেয়ে যেই হোক, এটা নেচার। আমার আইবুড়ো ভাত হয়েছে রবিবার, বুধবার আমার বিয়ে। আমি সোমবারও ভেবেছিলাম চলে যাবো, ও ফোন করেছে ছেলেটা, আমি চলে যাবো, পাসপোর্ট নিয়ে বেরিয়েছিলাম। এখন তো দেখি আমাদের ছোটরা যারা আসে বা যা কিছু, 3 মাস পরে গাড়ি, তার একটা আইফোন, হাতে ম্যানিকিওর, আর ফরেস্ট এসেনশিয়াল, ম্যাক নার্সের গল্প করছে। স্ক্রিপ্ট তো কেউ পড়েই না, উনি পেছন দিক দিয়ে এসে আমার জড়িয়ে যাচ্ছে। আমি না ফ্রিজ হয়ে গেছি। আমরা মেরে তেরে রাস্তায় বসে গেছি, শুধু আমার ঠাকুরদা যে বাড়িটা ছিল ওই বাড়িটা ছাড়া আমাদের আর কিচ্ছু ছিল না। কিন্তু পরবর্তী সময় আমি যে প্রেমটা করেছিলাম, দ্যাট বিকাম ভেরি টক্সিক। আমি সেই প্রেমটা 9 বছর করেছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার দরবারে এসছে সংঘশ্রী শ্রীনা মিত্র। ওকে তো ও ভীষণ পরিচিত মুখ, আর ওর একটা জোভিয়াল একটা ব্যাপার আছে যেটা খুব আকর্ষণ করে মানুষকে, এবং আমার খুব ভাল লাগে ওকেও দেখতে। টিভিতে ওকে আমি অনেক বিভিন্ন সিরিয়ালে দেখেছি, এক কথায় প্রকাশ করা যাবে না সেটা, কিন্তু আমার ওকে খুব ভাল লাগে। বিশেষ করে ওর কথাবার্তার স্টাইলটা আমার মনে হয় একদম মানে অকপট, যা বলতে চাইছে দুমদাম করে বলে দেয়। আর হ্যাঁ আর দিয়ে ফেসে যায়, বলছে ফেসে যায়। তা আমার চ্যানেলে তোমাকে স্বাগত। একটা অদ্ভুত ইন্ট্রোডাকশন দিলাম তোমার, আশা করি না, জানি না তোমার ভালো লাগলো কিনা। দেখো একটা কথা বলছি, এরকম আমি খুবই মানে সৎ থাকি কথা বলার সময়, কাজের সময় সৎ থাকি। আমি চাই লোক আমার সম্পর্কে সৎ কথাই বলুক। সৎ ইন্ট্রোডাকশন, ইটস ভেরি জেনুইন, ইটস নট ফেক। তোমাকে আমি প্রথমে জিজ্ঞেস করি একটা কথা, তুমি যখন ছবিতে এলে, হ্যাঁ ফিল্মে এলে, তো এসেই তো জায়গাটা নিশ্চয়ই খুব মধুর ছিল না? এখনো মধুর নয়? এখনো মধুর না। হ্যাঁ, তোমার একটা স্টেটমেন্ট দেখছিলাম যে ক্যামেরার পিছনে যারা থাকে তারা খুব মানে খুব সাবলীল থাকে, নর্মাল থাকে, ক্যামেরার সামনে যারা থাকে তারা খুব কমপ্লিকেটেড হয়। এইটা ইউজুয়ালি হ্যাঁ। তো সেটা নাম না করে হলেও কিরকম তোমার এই অভিজ্ঞতা, যে কারণে তুমি এটা বলেছো, এটা যদি বলো। আমি তুমি যে ইন্টারভিউটা থেকে দেখেছো, আমার এখনো ইন্টারভিউটা মনে আছে। আমি একটা সিরিয়াল করতাম, সেই সিরিয়ালে না চ্যাটার্জি বলে একজন অভিনেত্রী ছিলেন, খুব সুন্দরী দেখতে, মনে আছে? সে এক আকাশের নিচে। আমি আজকে অন ক্যামেরা, হ্যাঁ উনি, শি ইজ রিলেটেড টু লট অফ পাওয়ারফুল মেন, লট অফ পাওয়ারফুল মেন। তাই সেই জন্য না ওর ওই স্ট্যান্ড পয়েন্টটা, মানে ও খুব মেকআপ রুম পলিটিক্সটা ওর কাছে খুব, আমাদের থেকে অনেক বড়। ঠিক আছে, আমি উনি বললাম না, ও বললাম, কারণ ও বড় হয়নি এখনো, কারণ ওর মাথা ও প্রসারটা বড়নি, এত বছর কেটে গেছে। আমি না ক্ষমা করতে ওকে চেষ্টা করি, কিন্তু আমার পরেও কত লোককে যেভাবে হিউমিলিয়েট করেছে, ডিপ্রাইভ করেছে ভগবানই জানে। আমি একটা স্পেসিফিক চ্যানেলে 4 থেকে 5 বছর কাজ করিনি জাস্ট বিকজ অফ দ্যাট উমান। কি বলছো? হ্যাঁ, যেই ফোর্সে, মানে যেই এনার্জি নিয়ে নিজের আইল্যাশেস লাগায় আর নিজের ঠোঁট করে, ঠোঁটের পেন্টিং করে, she is obsessed with her beauty. She is very beautiful, but she is so complicated and so inconfident in her mind. তুমি যদি ওনার সামনে, যদি তোমাকে কেউ কোনোদিনও ভালো বলে দিল, that is the day your bad time will start. কিন্তু সেটাও সব জায়গায় করে না, সেটাও করে যখন ওর ওই স্পেসিফিক কিছু মেন যারা ওকে খুব ব্যাক করে তাদের সেটেও থাকে। আচ্ছা, হ্যাঁ, আমি ওই সিরিয়ালে অত্যন্ত পপুলার একটা ক্যারেক্টার ছিলাম। শি
possessed that place and she threw me out from that project. She threw me out. ও আমাকে ওই প্রজেক্ট থেকে বার করে দেয়। ও মেকারও ছিল না, ও একজন অভিনেত্রী। তুমি কি করে জানো ওই বার করেছে? আরে ও আমাকে মেকআপ রুমে বসতে দিত না। ও বাকি যারা ছিল, যেই অভিনেত্রীরা ছিল, আমি তাদের নাম করছি না, তারা আমার থেকে ছোট, ও না ওদেরকে কি করে যেন মোল্ড করে আমাকে মেকআপ রুমে বসতে দিত না, জানো? তুমি কোথায় মেকআপ করতে? আমি মেকআপ করে ওই একটা পার্টিশনের জায়গায় মেকআপ করে আমি যেখানে আমাদের মানে জুনিয়র আর্টিস্টরা বসে সেই ঘরে গিয়ে বসতাম। বাথরুম ইউজ করতে দিত না, জানো? শি ইজ সাচ আ বিউটিফুল লুকিং ওম্যান, শি ইজ আ ক্রোকোডাইল ইন আ শিফন শাড়ি। এরকম অনেক মহিলা আছে। মহিলাদের খুবই, ছেলেরা শুধু মহিলাদেরকে নিচে টানে তা নয় কিন্তু, নেমে যেতে নেই, মহিলারা মহিলাদেরকে নিচে টানে। কিন্তু এরকম আমি আমার জীবনে এরকম খুব কম মহিলাকে মিট করেছি। আমি যে মহিলাদেরকে মিট করেছি তারা এত ভালো, এত ভালো, এত ভালো, আমাকে জীবনে এত সাপোর্ট করেছে। এই জন্য সুদেষ্ণা রায়, প্রথমেই আমি বলছি, সুদেষ্ণা দি, আমি যেই লোকে আমরা বিন্দাস কথা বলি, সুদেষ্ণা দি, এটিকেট, আমার ইংরেজি, আমার পড়াশোনার অনেক কিছু, আমাকে গাইডেন্স সুদেষ্ণা রায়। কমলিকা ব্যানার্জি, কি সিনেমা দেখবো কি না দেখবো। দেবলীনা দত্তদি আমাকে স্টুডিওতে না তখন ডিরেক্টররা কাস্টিং, এই ওকে কাস্ট কর না, ও খুব ভালো অভিনয় করে। কে বলবে? ঋতুপর্ণা সেনগুপ্ত, এরকম মহিলাদেরকে আমি জীবনে মিট করেছি, এরা আমার সিনিয়র। তারপরে আমি এরকম একটা সিরিয়ালকে মিট করেছি যে মেকআপ রুম পলিটিক্স খুব বাজে। মেকআপ রুম পলিটিক্স যে কি ধরনের, মানে ধরো 2000 টাইম অফ কিচেন পলিটিক্স। তাই নাকি? হ্যাঁ, মেকআপ রুম পলিটিক্স আচ্ছা ভালো অভিনেত্রীদের শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমি কেন, পৃথিবীর যে কোনো কেউ বলবে হু দে আর অ্যাক্টর্স। মানে কি ওই ভেতরে ওই সাজগোজ নিয়ে প্রবলেম? সাজগোজ নিয়ে না, কে কোথায় বসবে, কে গিয়ে ওখানকার হায়ার গ্রিপ নেবে, আরে কিরকম যে ওটা আমি তোমায় বলতে পারি না। হ্যাঁ, ক্লাসরুম টাইপ, এটা হস্টেল টাইপ। মানে ধরো কিছুটা কিচেন পলিটিক্স এর মতো, যে আমি বড়, আমার বেশি ভাগ থাকবে, আমি বিছানার বা সোফার পুরো ভাগটা নিই। মানে খুবই সিলি এবং খুবই পেটি জিনিস, যেগুলো দিনের পর দিন শুটিং করলে খুব বড় হয়ে যায়, মনের উপর চাপ পড়ে যায়। হ্যাঁ, সেই কারণেই বলেছিলে যে ক্যামেরার সামনের লোকজনরা। হ্যাঁ, ওই দিন আমার মানে চরম হচ্ছে, মানে তার পরের দিনই জাস্ট ঘটনাটা ঘটে যে আমি সিরিয়ালটা ছেড়ে বেরিয়ে যাই। আর এগুলো হচ্ছে সেট দিদি, সেট বৌদি, মানে যারা ধরো ক্রিয়েটিভ ডিরেক্টরদের সাথে বা প্রডিউসারদের সাথে প্রেম করে, ওদের কথাই খুব চলে। এটা হচ্ছে সেট বৌদি হয়ে যায় সেই সময়। ইটস আ ওয়ার্ড কল সেট বৌদি। দাদা খেয়েছে, দাদার ফল এসছে, ওই সময় দাদার খুব প্রাধান্য, ওরা জানে কাকে গিয়ে ধরতে হবে। তো সেই ও সেট বৌদি, ও তখন দিদি তোমার সাথে বসতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে তুমি বললে, আমি তোমার আরো কয়েকটা জিনিস দেখেছি শুনেছি, যে তোমার ছোটবেলাতেও তোমার অনেকটা স্ট্রাগল গেছে, এবং হ্যাঁ পারিবারিক একটা স্ট্রাগল গেছে, তোমার ব্যক্তিগত জীবনেও একটা স্ট্রাগল গেছে। তা তুমি যদি কিছু আমার সাথে শেয়ার করো ছোটবেলাকার ঘটনা, তোমার মা, বাবা, তোমার ছোটবেলাটা নিয়ে যদি আমরা একটু শুরু করি। আমার ছোটবেলা মালদায় কেটেছে, খুব সিম্পল ছোটবেলা। আমার ছোটবেলা খুবই ভালো কেটেছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম এবং প্রচন্ড। মালদায় রাজমহল রোড, একদম প্রপার টাউন, রাজমহল রোডে কেটেছে। আমি বার্লোগাল স্কুলে পড়াশোনা করেছি। প্রথমে নার্সারি স্কুল সৌজল স্কুলে পড়তাম, ও আমাদের স্কুলটা, ছোট স্কুলটা খুবই মজার। ভাই বোন আছে? হ্যাঁ, আমার দাদা আছে। আচ্ছা, আমার দাদা আছে। আমার দাদার পুরো এখন মানে আমার মা, আমাদের দুজনের, আমার মা একদিন বলছে যে একদিন কি কথা, আমার হাতাহাতি লেগেছে, ও আমাকে একটা থাপ্পড় মেরেছে, আমি ওকে থাপ্পড় মেরেছি। আমার দাদা আমার থেকে 2.5 বছরের বড়। তো মানে ও না বড়, এটাই বিলিভই করতে পারি না, ননসেন্স একটা ছেলে। তো ও হচ্ছে ও যেটা বড় হওয়ার মতো, একটা মানুষের বড় হলে কি হয় একটা, মানে ও হচ্ছে আমার ভাই, আমি আমার দাদা হতে পারিনি। হ্যাঁ, হি ইজ লাইক মাই কিড আর কি। তো আমার দাদাকে আমার দাদাকে থাপ্পড় মেরেছে, আমি থাপ্পড়, মা কাঁদছে। মা বলছে বিবাহিত বোন। হট করে দাদা ঘুরে বলছে বিয়ে হয়েছে তো কি হয়েছে, ও কি সাপের পাশপা দেখেছে নাকি? আমি
মানে ওর কাছে এটা কোনো ব্যাপারই না যে আমাকে থাপ্পড় মারা আর হট করে থাপ্পড় মারা। যাই হোক, তো তুমি মালদায় কেটেছে, তারপর পড়াশোনা হয়েছে স্কুলে। হ্যাঁ, স্কুলে সাইকেল নিয়ে স্কুল যেতাম, পড়তে যেতাম, সাইকেল নিয়ে গলিতে গলিতে প্রেম করতাম মালদাতে। তাই আমি প্রচন্ড প্রেম করতাম, বাপরে বাপ, আমার মা পাগল হয়ে গেছিল। তারপরে তো মানে আমি হচ্ছে মানে প্রেমের কুইন ছিলাম। কত যে এখনো গেলে কত যে আমার পুরনো বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়, খুবই পুরনো বয়ফ্রেন্ড আমার। মানে আমি যে কি প্রেম আদুরে না বেসিক্যালি, এই যে এত কিছু গুন্ডামি করো কিন্তু বেসিক্যালি আদুরে। হ্যাঁ হ্যাঁ, আমাকে পোষা খুবই সহজ, একটু মাথায় হাত বুলিয়ে। হ্যাঁ, আমার বর আমাকে দিয়ে সব কাজ করাতে পারে কারণ ও জানে ট্রিক্সটা। আমার মা তো বলে, আমার মা বলছে একদম ঠিক, কারণ আমি যদি আমার বর চুজ করতাম তাহলে তো মানে আমি কোনো সমাজ বিরোধীর সঙ্গে হয় তাকে আমি খুন করতাম না সে আমায় খুন করতো। তাই না? হ্যাঁ, এতদিন আমি জেলে 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 হয় জেলে না তো আমি মারা গেছি, সে আমায় মেরে দিয়েছে, আমি ওকে হয় মেরে দিয়েছি, জেলে চলে যেত। আচ্ছা, আসছি তোমার এই সেই দিকে আসছি। আগে তোমার একটুখানি ওইটা শুনিনি যে মালদায় যে প্রেম টেম করতে, তারা তো এখন ওখানে গেলে তো হ্যাঁ ভীষণ আইসক্রিম খেতে ডাকে ওখানে। হ্যাঁ, মা দাদা দুজনে, মা দাদা বৌদি আর আমাদের 3টে বাড়ির মালিক আছে, কালু ভদু আর বাণী, আমাদের মালিক ওরা, ওদের সঙ্গেই মারা থাকে। আচ্ছা, মানে ওদেরকে পাহারা দেয় হচ্ছে আমার মায়ের কাজ। আমি যেটা শুনেছি তোমার ছোটবেলায় একটা স্ট্রাগল গেছে বাবা মারা যাওয়ার পর, সেটা কিরকম? আমার বাবা মারা যায় তখন আমার 12.5 বছর বয়স, দাদা 15। খুবই ছোট। হ্যাঁ, খুবই ছোট। বাবা একদিন বাড়ি থেকে বেরোয়, বাবা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেইটা আমার মা না তারপরে খুব ডিসওরিয়েন্টেড হয়ে যায়। জয়েন্ট ফ্যামিলিতে ডিসওরিয়েন্টেড। তখন বয়স কত ছিল? বাবা ওয়াজ 41 প্লাস, মা ওয়াজ 39, মা ওয়াজ 39। খুবই অল্প বয়স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 38 প্লাস 39। এবার জয়েন্ট ফ্যামিলিতে যদি তুমি বড় হও, আমার বাবা এতদিন বাজার করে নিয়ে আসছে, ভুড়ি ভুড়ি বাজার চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, কারো ততদিন কোনো কিছুতে আপত্তি ছিল না, দুবেলা মাছ হচ্ছে। যেদিন বাবা মারা গেলেন, বাবার মৎস্যমুখীর পরে যখন সবাই বাড়ি চলে গেল, সেদিন থেকে লোকের আসল পুরো ব্যাপারটা বোঝা গেল। তখন একবেলা মাছ খাওয়া হবে, কারণ হচ্ছে তখন তো সবাইকে কন্ট্রিবিউট করতে, আমার বাবা বড় ছেলে ছিল এবং আমার বাবা বলে না সংসারে হাল ধর, তখন হঠাৎ করে একবেলা মাছ খাওয়া শুরু হলো। এবং আমার মা এক চোট সব আমাদের কাকার ছেলে মেয়েদের জামা কাপড় দিত, তারপরে বাবা একটা দিত। কিন্তু আমার কাকাদের আমাকে একটা জামা দেওয়ার কথা, আমার একটা জামা দেওয়ার কথা মনে থাকতো। একটা মানে তোমায় কি বলবো, আমার কাকার মেয়েদের আমার মা অ ক খ থেকে শুরু করে গ্রাজুয়েশন অব্দি পড়িয়েছে। আমার বিয়েতে আমাকে ধান দুব্বা দিয়ে আমার কোনো কাকার, আমার ছোট কাকাকে আমি প্রচন্ড ভালোবাসতাম, প্রচন্ড পাগলের মতো ছোট কাকা। আমার সাইকেল শেখা, আমার গাড়ি চালানো শেখা আমার ছোট কাকার হাত ধরে। আমার ছোট কাকাকে না আমার বাবা, সম্পর্ক হয়ে গেল কেন? বাবার মানে দায়িত্ব নিতে হবে না, দায়িত্ব নিতে হবে, ওই জন্য। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বিয়েতে আসেনি কোনোদিনও যদি কিছু দিতে হয়। যেই কাকু কাকিমা, কয় কাকা ছিল তোমার? দুজন কাকা। যেই কাকিমা, আমার মেজো কাকিমা নিমতলা স্ট্রিটের মেয়ে, খুব গরিব বাড়ির মেয়ে। কি একটা জানো তো, খুব বাজে কথা বলছি, লোকে বলে না, আমার ঠাকুমা বলতে, আমরা তো ঘটি, বলে লই গুণে রুটি আর মা গুণে পিঠি। জানো তো, খুব লোকে বলে গরিব বাড়ির মেয়ে নিয়ে আসবো বিয়ে হবে, বা গরিব বাড়ির ছেলে খুব বড় হয়েছে, একটা পার্থক্য থাকে, বাড়ির একটা এফেক্ট থাকে। আমার মা না, আমার মায়ের যে গয়না ছিল, আমার ছোট কাকাকে আমার মায়ের 50% গয়না বিক্রি করে দাঁড় করিয়েছে। সেই ছোট কাকা আমার বিয়েতে একটা আংটি বা কানের দুলো দেয়। আমার ছোট কাকা মারা যাওয়ার সময় লাস্ট আমি দেখতে পাইনি, করোনার সময় দেখতে পাইনি আমি। আর আমার যেই কাকিমাকে আমার মা নিজের গয়না পরিয়ে বাড়িতে বউ করে নিয়ে এসছে, সেই কাকিমা এক চিলতে জায়গার জন্য, যে কাকিমার মেয়েদেরকে কাকিমাকে মানুষ করতে হয়নি, আমার মা মানুষ করে দিয়েছে, বিশেষত ছোট মেয়েকে। মানে আমাদের ডিপ্রাইভ করে আমার মা ওদের বোনেদের ইয়ে করেছে, সেখানে মাঝে হয়তো বড় ছিল। সেই কাকিমা কোনোদিনও বিয়ের আগে, আমি যেদিন বিয়ে বাড়ি থেকে চলে আসছি, আমাকে টিকিটা আইবুড়ো ভাতও খাওয়াইনি, আশীর্বাদ করে শাড়ি অব্দি, শাড়িটা বড় কথা, এই আশীর্বাদটা বড় কথা। আই উইল নেভার ফরগেট দ্যাট। তারপরে আমার বিয়ের পরে আবার
আমার হ্যাঁ তারপরে তো আমার মানে আমার কাজিন আমার বাড়ি থেকেই চাকরি পেয়ে গেল, সবকিছু করে তারপরে আবার ঠিক হয়ে গেল, কিন্তু ওই সময়টা তোমার তো মনটা খারাপ হয়ে গেল, ওটা তো হলো। কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ইট ওয়াজ গুড, ইট ওয়াজ মানে। তারপর তোমরা এই 12 বছরের যে থেকে যে অর্থনৈতিক যে জার্নিটা, সেটা একটু যদি বলো। অর্থনৈতিক জার্নি বলতে দুজনেই কলকাতায় চলে এসেছি। না, আমি তো পরে পড়তে এসেছি। তো আমার বাবার যা কিছু ছিল অনেক এদিক ওদিক আমার কাকারা করেছে, ছোট কাকা ফটো কাকা খুবই করেছে। সেটা আমার দাদু অ্যালাউ করেছে, কারণ আমি ঠাকুরদাকে জিজ্ঞেস করতে হবে। ঠাকুরদা ওয়াজ এ ভেরি নাইস ম্যান। আমার ঠাকুরদা খুবই বৈষয়িক ছিলেন, কিন্তু কেন আমার হয়তো দুই ছেলের মধ্যে ভেবেছে যে মানে ছোট ছেলে নিয়ে নিচ্ছে, হয়তো কোনো সময় দিয়ে দেবে। কিন্তু আমার ছোট কাকাও পারিবারিক ব্যবসা বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবারটা আমার কাকারা সবাই ব্যাপার নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে, আর আমরা পুরো মানে একদমই অবস্থা খারাপ আর কি। তো ট্রাকের ব্যবসা ছিল আমাদের, আমাদের খুবই বাড়িতে ট্রান্সপোর্টের বিজনেস এবং গ্যারাজ ছিল আমাদের সব। তখন তোমার মা সেই হালটা, আমার মা একটা আর্মি ব্যাকগ্রাউন্ডের মেয়ে, যার মা হচ্ছে স্কুলের টিচার ছিল। আমার মামারা, আমার বড় মামা এই গ্রেড গভর্নমেন্ট অফিসার, আমার ছোট মামা এডুকেশনিস্ট, এবং ওদের আমার মামার বাড়ির পরিবেশ আর আমার বাবার বাড়ির পরিবেশ হেলেন হেভেন ডিফারেন্স। আমার মা তো বৈষয়িক না, আমার মা পড়াশুনো, রান্না, আমার মা দুটো জিনিস জানে, রান্না করতে আর পড়াশুনো করতে, আর ব্যাস আর কিছু জানে না আমার মা। বুঝতে পেরেছি। আর একটা জিনিস জানে, পয়সা নষ্ট করতে। মা শপিং এ। দেখো যাই করুক, তো তার মেয়েটা এত সুন্দর করে আজকে দাঁড়িয়ে গেছে, এত ভালো একটা দেখো পয়সা করি অনেকের হয়, কিন্তু নাম হওয়াটা খুব ডিফিকাল্ট। এবার নাম না বলতাম সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ কেউ আমার সম্পর্কে, যখন আমার মা কোথাও যায়, আমার মাকে কোনো খারাপ কথা আমার সঙ্গে শুনতে হয় না। হ্যাঁ, মানুষ যে এত ভালোবাসে, যেখানে দিদি আপনাকে দেখলাম বা কিছু করলাম, কোনো কিছু ফেসিলিটি, তোমার একটা জেট থাকলেও, প্রাইভেট জেট থাকলেও লোকে না না না, এটা কিন্তু এই ভালোবাসাটা। ধরো আমি সেদিন একটা ওষুধের দোকানে গেছি, এই হসপিটালের ভেতরে, খুব রাত্রি হয়ে গেছিল, মায়ের খুব কাশি হচ্ছিল, ফেরার পথে মাকে নিয়ে ওষুধের দোকানে গেছি, অনেক লাইন ছিল, and they've been so kind। আরে দিদি আপনি আগে চলে, তাহলে এটা কে করবে, কেনই বা করবে? এটার জন্য তোমার প্রাইভেট জেট থাকার দরকার নেই। তো এইটা তো মাসিমা পেয়েছেন, এটা তো একটা বিরাট বড় পাওনা বলো জীবনে, ওই সমস্ত। আর আমি কি বলতো, আমি একদম ব্যাক বেঞ্চার ছিলাম, সবাই বলেছিল আমার দ্বারা কিছু হবে না, মানে যেটুকু হচ্ছে আমি বলছি না এটা বিশাল বড় কিছু। আমার বন্ধুরা বা আমার পরিচিতরা, আমার ছোটরা আমার থেকে অনেক ভালো করছে, আমি তুমিও তো করছো, কিন্তু ধরো অনেক ভালো করছে, কিন্তু ধরো আমি বলছি সৎ চরিত্র হয়ে কাজ করা, এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। ছেলেরা সৎ হয়ে কাজ করা আর মহিলারা সৎ চরিত্র হয়ে কাজ করা, এই দুটো জিনিস খুবই ডিফিকাল্ট। আচ্ছা, এই যে তোমায় জিজ্ঞেস করি, তুমি যখন এই কথাটা বললে, এটা পেট্রিয়ার্কাল সাউন্ড করলো, তাহলে করলো, কিন্তু কিছু করার না, পেট্রিয়ার্কাল সাউন্ড করলো না, কথাটা সত্যি, সে যে আর কি পেট্রিয়ার্কাল হোক আর যাই হোক। বলছি যে তুমি এই যে টেলিভিশন এসছো, কিভাবে এসছো? ওই যে চলে এলে 12 বছর তো আসনি বললে, পরে এসছো কলকাতায়? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে। আমি গ্রাজুয়েশন করে আশুতোষ কলেজে পড়তাম। এই তো হ্যাঁ, তারপরে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম। আশুতোষ কলেজে যখন পড়তে তখন কলকাতা থাকতে কোথায়? প্রথমে এসে আমি থাকতাম তোমার বাড়ির ঠিক অপোজিটে, অঞ্জলি সেনের বাড়ি, উত্তম মঞ্চের কাছে। আমি ওখানে তো মনোহরপুকুর 7B মনোহরপুকুর রোডে থাকতাম। কি করতে পেন গেস থাকতাম। ও আচ্ছা, ঠিক আশালতা বোর্ডিং এর অপোজিটে। আচ্ছা, আমি ওখানে থাকতাম, ওখানে থেকে পড়াশোনা করতাম। আমি কয়েকদিন থিয়েটার করার চেষ্টা করেছিলাম, তো আমি থিয়েটার ব্যাপারটাকে আমি ভেতর থেকে এইটা ছিল। হ্যাঁ, আমি ছিলাম, আই ওয়াজ এ ডান্সার। তো আমি থিয়েটার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সামহাউ আমি পারিনি করতে। তো আমি ব্যর্থ, এবং আমি পুরো ব্যাপারটাতে নিজেকে অ্যাকাস্টম করতে পারিনি। থিয়েটারে যে সময় দেওয়া উচিত বা যে সময়টা ওদের ডিমান্ড করে, আমি অনার্স ক্লাসে উঠে মানে নিজে প্রথমবার, আর মাস কমিউনিকেশন অনার্স ছিল। তো আমি ফার্স্ট ক্লাস পাস করেছি, মানে গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস পেয়েছি। তো মাস্টার্সটা কোথায়? যাদবপুর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার সময় ডিগ্রি করছিল, ডিপ্লোমা না। তো আমি ডিগ্রি করেছি ওখান থেকে, তারপর এমবিএ তে ভর্তি হলাম, ধর এমবিএ করা হয়। হ্যাঁ। তো এই যে মাস কমিউনিকেশন করেছো, এই করতে করতে কি তোমার ওই ক্যামেরার পিছনে কাজের প্রতি? হ্যাঁ হ্যাঁ, আমি গ্রাজুয়েশন ফাইনাল ইয়ারে না, আমার মায়ের যে ব্যবসাটা সবাই মেরে তেরে, মানে আমাদেরকে পুরো, আমার মায়ের যে জমানো টাকা ছিল
আমরা মেরে তেরে রাস্তায় বসে গেছি, শুধু আমার ঠাকুরদা যে বাড়িটা ছিল ওই বাড়িটা ছাড়া আমাদের আর কিচ্ছু ছিল না, আর মায়ের একটু গয়না ছাড়া আমাদের কিচ্ছু ছিল না। তো আমি তখন অলরেডি এখানে পড়ি, আমি জানি যে এই টাকা পয়সা নিয়ে আমার আর পড়াশোনা শেষ হয়ে যাবে। তো তাজুদা আছে না, দেবপ্রতিম দাশগুপ্ত, তো আমাদের আমাদের না কলেজে একটা ওই মানে যে লিটল ম্যাক করলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাজুদা বিন ভেরি কাইন্ড। আমি না তাজুদাকে আমাদের কলেজে লিটল ম্যাগাজিনের জন্য আমি তাজুদাকে চিনতাম। তো তাজুদাকে আমি বলছিলাম, তাজুদা যদি তোমার, সবাইকে বলেছিলাম যদি কোনো কাজ থাকে পরিচিত, তাজুদাকে আমি চিনতাম। তাজুদা আমাকে বললো, আমি বলেছিলাম তাজুদাকে, তাজুদা আমার এরকম খুবই অসুবিধা চলছে, আমি তখন মালদায় ছিলাম, তো বলছিলাম তাজুদা যদি তোমার কোনো কাজ থাকে আমাকে বলো না। তো তাজুদা, আমি তাজুদাকে তুই বলি, তাজুদা বলিস। তাজুদা আমার খুবই আদরে ভালোবাসার মানুষ, মানে খুবই, তাজুদা আমার মানে আমরা তাজুদার খুবই মানে মারামারি সম্পর্ক, কিন্তু তাজুদাকে আমি খুব ভালোবাসি আর আমি খুব কৃতজ্ঞ তাজুদার কাছে। তো তাজুদা আমাকে বললো আমার অ্যাসিস্ট্যান্ট চলে গেছে, 600 টাকা পার ডে দেবো। তখন এটা জি বাংলায় একটা সোনা বৌঠান বলে এটা পাড়ায় পাড়ায় গিয়ে একটা করতো, বৌদিদের লেপেল লাগাতে হতো, কিন্তু লেপেল কি সেটাই তো আমি চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো হ্যাঁ বলে দিয়েছি, আমি তো একটু শিখিয়ে নিস। 700 টাকা পায় হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সে, আমি বললাম 600 টাকা দিস আমাকে একটু শিখিয়ে নিস। এই হচ্ছে আমার কাজ শুরু। তারপরে বড় বড় ডিরেক্টরদের অ্যাসিস্ট করেছি, তারপরে আমি কাজ করেছি রাধা সুদেশনাদির সাথে, আসিম সেনের সাথে আমি নন ফিকশন করেছি, আমি রবিরঞ্জন মৈত্রের সাথে কাজ করেছি, রাজ চক্রবর্তীর সাথে কাজ করেছি, আর কার সাথে কাজ করেছি, রাভি কিনাগির সাথে কাজ করেছি, হ্যাঁ 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 অনেকের সাথে কাজ করেছি। তো এই যে করতে করতে তোমার ক্যামেরার সামনে চলে আসাটা কি করে হলো? ওয়ান ফাইন ডে একজন দেবলীনা দত্তদির প্রথমে লেচক্কা করার কথা ছিল, তো হ্যাঁ হ্যাঁ, তো আমি তখন রাজের সাথে অলরেডি কাজ করি, তো ফোনের রিচার্জ আমার শেষ হয়ে গেছিল। এবার আমি দেখেছি অমিত রাজার অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করেছে, কিন্তু আমি যে ফোন ব্যাক কর ফোনের রিচার্জ নিতে আমি করতে পারবো, আর তখন তো প্রিপেডের জামানা, মানে সবার ছিল না, যারা ভদ্রলোক যাদের পয়সা আছে তাদের পোস্টপেড ছিল, আমার প্রিপেড ছিল। তো আমি তো মানে চিন্দিগিরির শেষ। তো অমিত এনটি1 শুটিং করছিলাম সুদেশনাদি রানাদের সাথে, তো ডাকতে এসছে, মানে রাজদা ছবি শুরু করলে চলে যাব বলেছি, ছবি করব রাজদার সাথে কাজ করবো। তখন রাজ চক্রবর্তী মানে ওয়াজ সুপারহিট ডিরেক্টর আর কি, যা বানাচ্ছে তার মানে যা করছে তাতেই সোনা ফলছে। তো এইসব করতে করতে, আর অমিত রাজদার সব অ্যাসিস্ট্যান্ট আমার খুবই বন্ধু, আমার মজাই হবে পুরো কাজটা করতে, আউটডোর ফাউটডোর যাবো, মজা ব্যাপার হচ্ছে। হঠাৎ দেখছি অমিত ফোন করেছে, এবার আমি ভাবছি কি পরে হয়ে গেলে সুদেশাদির ফোন থেকে একবার ফোন করে নেবো অমিতকে। তারপরে দেখলাম অমিত স্টুডিও এলো, দিয়ে সুদেশাদিকে বললো রাজদা ওকে একটু ডাকছে, তুমি লাঞ্চ ব্রেকটা ছেড়ো, লাঞ্চ ব্রেক 1 ঘন্টা ছেড়ে ওকে চলে আসবে। তো তখন না ডিরেক্টররা খুবই কাইন্ড ছিলেন, মানে কেউ যদি ডাকতো কোনো কাজে যদি হতো কোনো ইগো ছিল না, ঠিক আছে আমার ডিরেক্টর আমার অ্যাসিস্ট্যান্টকে তুই নিবি তো, আচ্ছা ঠিক আছে এই কাজটা পরে ফেরত দিবি, এরকম ইট ওয়াজ ভেরি অ্যামিকেবল থিং। ওই তোমার এই তো ফোরামের ওখানে একটা অফিসে ডাকলো, দেখে দেবুদির ওই ক্যারেক্টারটা করার কথা ছিল, দেবুদি বোধহয় লাস্ট মোমেন্টে ডেট ক্ল্যাশ করেছে, হ্যাঁ কোনো একটা অন্য কাজ করছিলেন, তো দেবুদির রোলটা একটা কোনো অপোজিট কাউকে ওরা কাজ করতে চাইছিল। তো সেই থেকেই কোথায় দেবলীনা কোথায় তুমি, ক্যারেক্টারটার নাম ছিল ছিলিম, ছিলিম ক্যারেক্টারটার নাম ছিল, সো শি ইজ ভেরি স্লিম এন্ড, তো এটা একটা কন্ট্রাডিক্টরি এবং ভীষণই হাস্যকর হবে যে নাম ছিলিম এবং চেহারা হচ্ছে এরকম, তো ইট ওয়াজ আ ফান ক্যারেক্টার, সো ইট ওয়াজ মাই স্টার্ট। তারপরে একদিন তান্ত্রা গেছিলাম, খুবই নাচানাচি চলছে, তখন অলরেডি আমি সিদ্ধাকে বলছি সিদ্ধাকে অ্যাসিস্ট করবো, হঠাৎ সিদ্ধা গেছিল রক্সি বোধহয় কিছু করে একটু একটা দুটো ড্রিঙ্ক খেতে বোধহয় এইখানের তান্ত্রাতে এসছে, হঠাৎ আমার বোনদের নিয়ে গেছিলাম, আমার মনে হচ্ছে বোনের বন্ধুদের তান্ত্রা গেছিলাম, তখন আমি একটু বড় লোকদের মধ্যে, তো আমি আর কি মানে ভিখারি সাম্রাজ্যে আমি একটু বড় লোক, বোনদের নিয়ে তান্ত্রা গেছিলাম, খুব গান চলছে, আমাকে বলছে সকালবেলা শোন আমার একটা হঠাৎ কথা মনে হলো, সিদ্ধে সে দাঁড়িয়ে গল্প করছি, তো সিদ্ধা তখন সদ্য থিয়েটার করে, আর আমাদের খুবই বন্ধুত্ব হয়েছে, আমাদের কমন অনেক পরিচিত সবার সাথে, তো ওর সাথে দোলনা স্কুলে অনেকে পড়তো, প্লাস প্রেসিডেন্সির অনেক আমার দাদা সিনিয়র দাদিরা সিদ্ধা, তো বলছে শোন একটা কথা বলছি, সকালে ফোন করছি, দিয়ে আমরা ওখানে নাচানাচি করলাম, একটু ড্রিঙ্ক ফিং, সুন্দর মজা হলো, আমরা বাড়ি চলে এলাম,
ও নিজে বাড়ি চলে এলো। সকালে দেখছি ফোন এসে ল্যান্ডলাইন থেকে, বলে হ্যালো, এই আমি বলছি, আমি বলছি ব্যারিটন ভয়েস তো খুব চেনা চেনা লাগছে। আমি বলছি কে? আর আমি সচিশ বলে ডাকি। তো ওটা নাটক করেছিল না সচিশ, আর তো সচিশ, আমি বলে হ্যাঁ সচিশ বলো, যাই শোনো একটা ছোট্ট চরিত্র আছে তোমায় করতে হবে, খুবই ছোট্ট। আমি না 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 আমি আর কিছু চরিত্র ফরিত্র করবো না, একবার করেছি খুবই চাপ। এই তখনই লেচক্কা জাস্ট শেষ হয়েছে, মানে জাস্ট লেচক্কা শেষ হয়েছে। আর এই তো অটোগ্রাফে একটা মানে একটা স্মল টাইনি পার্ট করেছিলাম আমি। কি করেছিলাম কোনটা বলতো? একটা ফ্লাইটের ভেতরে বসে একটা মেয়ে যে বলে এই প্লিজ অটোগ্রাফটা নিয়ে আয় না, অরুণ চ্যাটার্জির অটোগ্রাফ, ওই দ্যাট ওয়াজ দ্য অ্যানোয়িং গার্ল ওয়াজ মি। এখন সিদ্ধা বুঝে আমি কতটা অ্যানোয়িং। তুমি খুব মানে সিনেমার জগতে সামনে, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে দুটোই এনজয়। না না, তারপরে ওই কাজ করার পরে আমি আর কখনো কিচ্ছু করি। তারপরে আমি যেরকম অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তারপরে কস্টিউম করতাম, তারপরে ইপি হলাম একটু একটু করে, এন্ড দ্যাটস অল। মানে তারপরে আর মানে এক্সট্রা কিছু আমি করিনি। তারপরে আমার বরের সাথে যখন আমার ওই দেখা দেখি বিয়ে টিয়ে হলো, বিয়ে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। হ্যাঁ, এবিপি ওয়েডিংস। এটা অদ্ভুত তো। হ্যাঁ হ্যাঁ, এটা অদ্ভুত। কি আর তোমার বরের সঙ্গে তো বলছো যে তুমি লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, তো তুমি যে বললে ছোটবেলায় তুমি বহুত প্রেম করেছো, তো এর মধ্যে কোনো প্রেম হয়? বাবা আমি প্রেম ফালতু টাইপের প্রেম করতাম, মানে ছেলেগুলো হয়তো ভালোই ছিল, আমি একদম ভালো ছিলাম না। কিন্তু পরবর্তী সময় আমি যে প্রেমটা করেছিলাম দ্যাট বিকাম ভেরি টক্সিক। আমি সেই প্রেমটা 9 বছর করেছি। 9 বছর প্রেম করে আমি প্রথম 1-2 বছর যেন বুঝতে পেরেছি সেই ছেলেটা যেখানে সেখানে থাপ্পড় মেরে দিত আমাকে। মানে করতেন কি তিনি? ও একটা ব্যাংকে চাকরি করতো। আচ্ছা, ফিনান্স সেক্টরে ছিল, ব্যাংক চাকরি করতো। হি ডায়েড ইন 2020। কি করে? খুবই ড্রিঙ্ক করতো, হি ওয়াজ অ্যাডিক্টেড। এন্ড আমি পরবর্তী সময় ওর যে বান্ধবী ছিল লাস্ট, যার কাছে আমি জানতে পারি ও হচ্ছে জন্ডিসের মধ্যে, ও নিজেও বুঝতে পারেনি ওর চোরা জন্ডিস হয়েছিল। তার মধ্যে ওই করোনার সময়টা বাড়িতে বসে থেকে সকাল থেকে রাত অব্দি মদ খেয়ে শরীর পুরো অর্গান ফেলিয়ার হয়ে গেছে। তোমার সঙ্গে প্রেম করতো তখন মদ খেত? প্রচন্ড মদ খেত। তা তুমি তো প্রেম করতে কেন? আমি বলতে পারবো না গো। আমার মা, আমার দাদা, আমার 14। তোমার কোথায় আলাপ হয়েছিল? মালদাতে। ও মালদা ছোট জায়গা, সবাই গেছে। তো ওখানেই তোমার প্রেম হয়েছিল। তারপরে হি কেম টু কলকাতা টু হ্যাভ অ্যান আই অন মি। মানে ওটা একটা ইনসিকিউর ছেলে। আমি না প্রথম 1-2 বছরই বুঝতে পেরেছিলাম ওটা ওয়ার্ক করছে না। সামহাউ না আমি ওই পুরো ব্যাপারটা থেকে বের করতে। মানে হচ্ছে কি তুমি কলকাতায় পড়াশোনা করতে এসছো, ওর সবকিছু কলকাতায় চাকরি নিয়ে নিল? হ্যাঁ। ও চাকরি পেলো? হ্যাঁ, ও চাকরি ট্রান্সফার নিল। হ্যাঁ, নিয়ে চলে এলো তোমাকে দিয়ে এলো। মানে আমি কোথায় যাচ্ছি, কোন বন্ধুর সাথে সিনেমা দেখতে যাচ্ছি, অশান্তি, অত্যাচার, মানে বিরক্ত। আমি তুমি তো বিন্দাস মেয়ে, তুমি তো আমার শিষ্ট ওরকম না। আমি না ওই সময় একদম মানে শেল্ড হয়ে গেছিলাম পুরো। আমার মনে হতো কি মানে কি করছে, আর মাকে তো কিছু বলতে পারতাম না, কারণ আমার মা প্রথম থেকে প্রেমের এগেনস্টে। আমি না ওই করতে করতে আমার আরো 7টা বছর কিভাবে চলে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। মানে যেই মানুষ তোমার উপর একবার মানে ভার্বাল অ্যাবিউজ আর ফিজিক্যাল অ্যাবিউজ যে একবার করবে না, সে বারবার করবে। এটা যে কোনো ছেলে বা মেয়ে যেই হোক, এটা নেচার। এটা আমি পরবর্তীকালে বুঝতে পেরেছি। এটা নার্সিসিজম, এটা এক প্রকার। এই টার্মস গুলো আর এই জিনিসগুলো আমি পরবর্তীকালে না স্টাডি করতে 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 বুঝতে পেরেছি। আমার যখন অন্য কোনো বন্ধু আমারই সামনে ওর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ওভাবে ট্রিট করছে, না তুমি কোনো বন্ধুর সাথে মিশবে না, না তুমি শুধু আমার, এইগুলো আমি না বুঝতে পারতাম। লজ্জা যে সিরিজটাতে দেখিয়েছিল, হ্যাঁ আমি দেখিনি ওই সিরিজটা, কিন্তু ওর সাথে মিশবে না, এরম করবে না, এটা করবে না, খুব হার্শ কথাবার্তা। হ্যাঁ খুব হার্শ কথাবার্তা, যেখানে সেখানে খুবই অ্যাবিউসিভ, মানে নোংরা কথা। আর মেয়েদেরকে নোংরা বলার জন্য তো তুমি তো সবসময় বেশ্যা বলছোই, মানে যে কোনো কেউ বাসে ট্রামেই লোকে বলছে। নিজের লোকটা যদি বলে কি, আমি না একটা সময় ভাবতাম কি বোধহয় মানে তোমার ট্রমা বন্ডিং, হ্যাঁ তোমার ট্রমা বন্ডিং হয়ে যায়। হ্যাঁ, ট্রমা বন্ডিং সাংঘাতিক জিনিস। ট্রমা বন্ডিং মানে ওটাতেই অভ্যস্ত হয়ে যাওয়া। ট্রমা বন্ডিং is hell. It's an addiction. I've been through, I've gone through that. I did it. মানে তোমার ট্রমাটা না হলে তখন তোমার মনে হবে কি নর্মাল ইজ। আমি না প্রথম যখন আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হলো, যখন আমি ওকে তারা বলছি, মানে যখন পরিচয় হলো না, যখন বিয়ে হচ্ছে, আমি যখন বলেছি আমি এখানে যাচ্ছি, হ্যাঁ যাও, তোমার গাড়ি লাগবে, মানে তখন তো তোমার কি রাত্রিবেলা আমি কি পিক আপ করবো, তোমার গাড়ি আছে?
যখন শুধু এইটুকু জিজ্ঞেস করছে, আচ্ছা সেফ থেকেও কিন্তু কোনো কিছু যদি কোনো সমস্যায় ফোন করে, বিরাট একটা পাচ্ছ। আমি আমি ভাবতাম কি লোকটা কেন বলছে, এটা তো না, এই রিয়াকশন, এই কথার রিয়াকশন তো এটা না। হ্যাঁ, তোমার তো ট্রমা ওয়ার্নিং হয়ে গেছে। তোমার পাওনা হচ্ছে যে তুমি যখন বললে বাড়িতে যাচ্ছে কি, হ্যাঁ কি লজ্জা করা আমাদের, ওই ওটাই স্বাভাবিক আছে। সকালে যখন লোকটা আমি ডেকে দিচ্ছে, এই সকালে ওঠো ওঠো ওঠো, তোমার কাজ আছে, কাজে যাওয়ার আগে ধরো, নর্মালিটিটা তোমার কাছে তখন একটা অ্যাবনর্মাল ছিল ব্যাপার না। হ্যাঁ, এইটা যে আসলে নর্মাল সেটাই তো আমি জানতাম না। সেটাই তোমার কি ভাগ্য, তুমি ওটা থেকে বেরিয়ে। এটা আমার ভাগ্য না গো, এই ভাগ্যটা আমার মা আমাকে তৈরি করে দিয়েছে। আমি বোঝার ক্যাপাসিটির বাইরে চলে গেছিলাম। আমি বিয়ের আগের দিনও হয়েছি পালিয়ে যাবো, তাই আর বলো না। আর আমার নির্লজ্জতার গল্প আমি বলতে চাই না। কেন, কি হয়েছিল জানি না, ওই ছেলেটার সঙ্গে তো তোমার কেটে গেল। হ্যাঁ, তারপরে না আবার ফিরে এসছে। ও না কিছু করে আমাকে ক্যাপচার করতে পারতো, ওর মধ্যে সেই ক্যাপাসিটিটা ছিল, এবং এই পাওয়ারটা আমি ওকে দিয়েছিলাম। তোমার ওই ওই টক্সিসিটিতে অভ্যেস হয়ে গেছিল, যেমন মানুষের ওই নেশাতে অভ্যেস হয়ে যায়। ওটা ইটস আ নেশা অনলি। হ্যাঁ, টক্সিক নেশা। হ্যাঁ, তারপরে তো তোমার তো বিয়ের সম্বন্ধ দেখলো মা, বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে আমার আইবুড়ো ভাত হয়েছে রবিবার, বুধবার আমার বিয়ে। আমি সোমবারও ভেবেছি আমি চলে যাবো। ও ফোন করেছে ছেলেটা, আমি চলে যাবো। পাসপোর্ট নিয়ে বেরিয়েছিলাম, গাড়ি খারাপ হয়ে গেছিল গড়িয়াহাট ব্রিজের ওপরে। বেরিয়ে পড়েছিলে তুমি? হ্যাঁ। ও জানতো তোমার বিয়ে হচ্ছে? হ্যাঁ, অফকোর্স। যখন বিয়ে হচ্ছে তখন ও আমাকে বারবার বলছে তো এরপর কিন্তু কিছু করার জায়গা থাকবে না। এরপর আমি কিন্তু জানি যে ওটা অন্য মেয়ের সাথে প্রেম করে, তারপরেও কি পাগলামো, ম্যাডনেস। তারপর তুমি এসে তারপর গল্প, এগুলোই গল্প করার জীবনে। হ্যাঁ, তারপরে তুমি বিয়ে যখন করছো তখন বিয়ে করলাম। হ্যাঁ বলেছি আমি বাড়ি যাবো। ও বলেছে 2 দিন থেকে যাও। এই তো মানে আমাদের ঘরোয়া বউ ভাত একদিন হয়েছে, তারপরের দিন ওই নিয়ম করে সবাইকে ডেকে ফেকে হয়েছে। তো বলছে 2 দিন থেকে যাও, এত লোককে ডেকেছে, 2 দিন পরে আমি গিয়ে তোমায় দিয়ে আসবো। সেই চালাক লোক এখন আর 2 দিন হয়নি, আর সেই 2 দিন সুন্দর ব্যবহার করেছে যে একদম। রোহান ইজ সামথিং, মানে আমি তোমায় বলতে পারো, আমার মা যদি আমার জীবনে করেন, ও চাকরি করে, ও রেডিও স্টেশন চাকরি, ও ক্রেডিট কার্ড লেট করে। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট, তুমি তো জানো অ্যাডভার্টাইজমেন্ট দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে। আর এইসব আগে তো আমাদের অফিসে ছিল বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দবাজার ছিল। ওর চাকরির জীবন শুরু আনন্দবাজার দিয়ে, তুমি দেখলেই চিনতে পারবে। দেখেছি, ও অনেক বছর আনন্দবাজারে চাকরি করেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও হচ্ছে কমার্শিয়াল ছেলে, মানে ওর তোমাকে দেখেই পছন্দ হয়ে গেল, এবং ওর আমাকে দেখে, ওর মায়ের আমাকে দেখে, ওর বাবার আর মায়ের আমাকে দেখে, দিদির বড়দি আমাকে দেখে পছন্দ হয়েছিল খুবই। ওরা না খুব জগদ্ধাত্রী পুজো করতো, কি অদ্ভুত লাগছে বলতে, সেলফ প্রোক্লেম সুপারস্টার টাইপ। তো আমাকে ওরা না, ওর মা আমাকে দেখে বলছিল, আমি তো খুবই মোটা, এবার এটা নিয়ে আমার একটা কমপ্লেক্সও আছে। তো বলছে যে ওকে, আমার এই মেয়েটাকে পছন্দ, জগদ্ধাত্রী ঠাকুরের মতো দেখতে, ওকে মানে টিপিক্যাল বাঙালি দেখতে আর কি, আর কিছুই নয়। তো ওটাই আমার শাশুড়ি মানে ভালো ছিল। হ্যাঁ, পড়া যেটা যেন তোমার মানে সত্যিই জবাই চোখ, বড় বড় চোখ, তোমার মধ্যে দেবী দেবী ব্যাপার আছে বাবা। হ্যাঁ হ্যাঁ, সত্যি আছে, তুমি নিজেও জানো সেটা। তো সেটা দেখি ভিলেনের ক্যারেক্টার করি, কিন্তু সেই করো তোমার সে পেশার ব্যাপার। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, যে তুমি যখন মোটা বললে সেটাতে আসি, এটা যে এককালে আমরা যখন সানন্দা করেছি না, ছোটবেলায় বলছি, হ্যাঁ কোনো ব্যাপার না, সবাই তখন আমরা সানন্দার ব্যাপার ছিল বলো। হ্যাঁ, তখন মোটা মেয়েদের জন্য কাভার, বেটে মেয়েদের জন্য আমি নিজে মডেলিং করেছি তখন, বেটে মেয়েদের জন্য। হ্যাঁ, তুমি তো খুব বেটে নাও না, হয়েছে তখন, শোনো না, বেটে মেয়েদের জন্য, রোগা মেয়েদের জন্য, এই সব হতো তখন, কিন্তু কোনো কথাকেই বডি শেমিং বলা হতো না। এখন বডি, জানি না, এটা দিস ইজ আ টার্ম। শোনো, আমাদের বলো সবাই, এটা দিস ইজ সাম, দেখো এখন তো অনেক কিছু টার্মে পরিণত হয়েছে। টক্সিসিটি ইজ আ টার্ম। টক্সিসিটি সারা জীবন ছিল, চট করে বলে ফেলতে সুবিধা হয়, তো ওই জন্য we chose certain kind of word। আর একটা কথা বলছি, এই যে ডাক্তাররা ঢুকলেই বলে আগে ওয়েট কমান না, আরে ডাক্তাররা সবচেয়ে বেশি বডি শেভিং করে, আমি ডাক্তারদের সামনেই বলি, ডাক্তাররা সবচেয়ে বেশি বডি শেভিং করে। এবার কথা হচ্ছে যে তোমার এই যে তোমার যে চেহারা, এই প্লাস সাইজ টাইপ হয় তো মানুষের চেহারা, টাইপ, হ্যাঁ, কিন্তু তুমি এটাকে কখনো কন্ট্রোল করে রোগা হওয়ার চেষ্টা করো? হ্যাঁ, অনেক সময় করি। ধরো আমার যে বন্ধুরা আমার সাথে রোগা হওয়ার চেষ্টা করে, ভালো লাগবে না এটা সবাই বলে, কিন্তু আমার দরকার গো, বয়সের সঙ্গে তো রোগা হওয়া দরকার। যেমন অপরাজিতা আড্ড, ওকে আমি বলি, কিন্তু খুবই রোগা হয়েছে, অনেক রোগা হয়েছে,
কিন্তু ওকে না ওর যে গোলুমোলু ব্যাপারটা না ওটা অপাদি ভীষণই সুইট টাইপের দেখতে। এই অপাদি কি ভালো বলো। হ্যাঁ অপাদি কিন্তু খুবই ভালো, খুব ভালো। কি অপাদির সঙ্গে থাকবে তোমায় কি যত্নে রাখবে তুমি জাস্ট ভাবতে পারবে না। কি যত্নে তোমাকে রাখবে। না এই যে তোমার এইটাই বলছি যে তুমি রোগা হওয়ার চেষ্টা করো নাকি তোমার এই চেহারাটাই তোমার ইউএসপি হোয়াট, মানে তোমার শুনো ইউএসপি আমি বুঝি না। একটা যদি তোমার একটা সার্টেন কাইন্ড অফ, দেখো বডি টাইপ একটা জিনিস হয়, যেমন তোমার চুলটা এত সুন্দর, আমি যতই চুলের যত্ন করি তোমার মতো আমার চুলটা কখনো হবে না। আমার স্কিনটা খুব ভালো, অনেকের খুব স্কিন সুন্দর, টাচুটা আমার স্কিনটা খুব ভালো, আমি যাই করি তাই করি। অনেক বন্ধুরা, আমার ব্রণ যে বেরোয় না বা এখানে ডার্ক প্যাচেস হচ্ছে না সেরকম নয়, কিন্তু অনেক বন্ধুরা আমার থেকে অনেক বেশি কেয়ার করে, কিন্তু তাদের স্কিন ওরকম নয়। কাজেই বডি টাইপ, আমার যে বন্ধু খুব কম খেয়ে রোগা হতে পারছে, যত তাড়াতাড়ি মেটাবলিক সিস্টেমটা যত তাড়াতাড়ি ওয়ার্ক করে, আমার তাড়াতাড়ি ওয়ার্ক করে না। তুমি কিছু এক্সারসাইজ এগুলো করো? ইদানিং শুরু করেছি। আচ্ছা ইদানিং শুরু করেছি। জিমে যাচ্ছ? না না না, আমি ঘরেই করি, ঘরেই করছি। আমি একজন আমাকে একজনকে রেখেছি যোগাসন, কারণ আমার বডি ফ্লেক্সিবিলিটির জন্য দরকার। আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, আমার আই ওয়াজ এ ডান্সার। আমি দেখো আমি বলছি না আমি আবার করে হয়তো প্রফেশনাল ডান্স শুরু করবো, কিন্তু আমি নাচ না করতে পারলে আমার নিজেরই খুব দুঃখ হয়। তো সেই জন্য নাচ শিখেছো তুমি? আমি কত্থক শিখেছি। আচ্ছা, আমি কত্থক শিখেছি, আই ওয়াজ এ ডান্সার। বাহ। তো ওই জন্য নাচ ছেড়ে দিলে কিন্তু মোটা হয়ে যায়, জানো তো? হ্যাঁ হয়, মানে ধরো যারা, দেখো 5 ঘন্টা প্র্যাকটিস করতাম, তাহলে এবার এই 5 ঘন্টা তো তোমার হচ্ছে না। না, খাওয়াটা তো একই আছে, তো সেই জন্য হয়। 5 ঘন্টাটা কোথা থেকে বেরোবে? ওই যে ঘাম ঝরানোটা কোথা থেকে হবে? আমি বিজু মাঝির কাছে নাচ শিখতাম। ও রিয়েলি? ইয়েস। বাবা, এখানে শিখতে শুরু করলাম, তারপরে দিল্লি গেলাম। তুমি এটাকে পার্সু করো। এই জন্য আমার মা অনেক সবের এগেইনস্টে গিয়ে আমাকে কাছে নাচ শিখেছো, মানে উনি তোমাকে নিয়েছেন, এটাই তো বিরাট ব্যাপার। আমি টেস্ট ওখানে তোমাকে টেস্ট দিতে হতো। এই তো নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে তখন 13 বাবা মারা যাওয়ার পরে উনি তোমাকে নিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন, সেটাই বিরাট ব্যাপার। 2099 হ্যাঁ, না 2099 বাবা মারা যাওয়ার পরে বছর থেকে শুরু করেছি। তাহলে আমার মায়ের এরকম মেন্টাল স্টেটেও আমাকে নিয়ে গেছে নাচ শিখতে। তুমি কিছুক্ষণ আগেই আমরা এমনি কথা বলছিলাম যে জীবন অনেক কিছু শেখায়, সে শিখতে শিখতে আমরা যাই। এবার তোমার এরকম কোনো অভিজ্ঞতা আছে, মানে ফিল্মে বা বাড়িতে বা কোথাও, যে তোমার ছোটবেলায় কোনো খারাপ অভিজ্ঞতা, কেউ তোমাকে ওই কাস্টিং কাউচ টাইপের, মানে না 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 না, দেখ শোনো, কাস্টিং কাউচ না বাংলা ইন্ডাস্ট্রিতে ইদানিং হয়েছে, আগে ছিল কিনা আমি জানি না। আচ্ছা, এখন অনেকের কাছে শুনি অনেককে সন্তুষ্ট করে কাজ পেতে হয়, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো জিনিস আছে। সেটা হচ্ছে কিছু টপ জায়গায় না খুব ক্ষমতাশালী এবং খুব বুদ্ধিমতী মহিলারা বসে আছে, এবং উই আর ভেরি সিকিউর বিকজ অফ দেম। শাহানাদি, অদিতি রয় দি, বিভিন্ন চ্যানেলে আমি নাম করছি, আমার জিতে পারমিতা আছে, তারপরে আগে তো সান, এখন ঋতিকা দি, এরা কি সিকিউর মহিলা। এদের সাথে কাজ করতে বোধহয় আমার মনে হয় চ্যানেলরা এটা খুবই, তারপরে তোমার স্টারের কৌস্তুভী, তোমার দে আর ভেরি সিকিউর। যারা কাস্টিং করে, রায়দি, লোপাদি, এরা সবাই মহিলা, স্ট্রিক্ট হতে পারে, তোমাকে মুখের সামনে দুটো বাজে কথা বলতে পারে, কিন্তু তুমি জানো তুমি সেক্সুয়ালি সিকিউরড। আচ্ছা, দে উইল নট পুশ ইউ ইন আ পজিশন যেখানে তুমি টিভি সিরিয়ালে, হ্যাঁ, দে আর ভেরি পাওয়ারফুল উইমেন, অল অফ দেম। কিন্তু এখানেও অনেক পুরুষরা আছে যারা ধরো যাদেরকে সন্তুষ্ট করে তুমি তোমাকে কাজ পেতে হবে, আদারওয়াইজ ইউ আর গন ফর টস। এরকম অনেকেই আছে, না তো এত তো সিরিয়াল করে অনেকে। এখন তো দেখি আমাদের ছোটরা যারা আসে বা যা কিছু, 3 মাস পরে গাড়ি, তার একটা আইফোন, হাতে ম্যানিকিওর, আর ফরেস্ট এসেনশিয়াল, ম্যাক নার্সের গল্প করছে, স্ক্রিপ্ট তো কেউ পড়েই না। আমি তো মুখস্থ রাখতে পারি না বলে আমার টেনশন আছে, জানো তো, আমি খুব টেনশনে থাকি। অভিনয় করতে আমি থরথর করে কাঁপি টিল টুডে, মানে প্রচন্ড টেনশন। আমার টেনশনের লেভেলটা আমি তোমাকে বলতে পারবো না। আমি যত বিন্দাস, আমার ওখানে গিয়ে তত টেনশন হয়। আরে কাঞ্চনদার সাথে কদিন আগে দেখা হয়েছিল, কাঞ্চনদা একটা কথা বলছিলেন, কাঞ্চনদা বলছে যে একটা মনিটর করবো, তারপর টেকে যাবো। কাঞ্চনদা, আই এম নোবডি, কাঞ্চন মল্লিক
না, যারা ভালো অভিনেতা হয় তারা তো সেটা করবেই, তো বলছে যারা ভালো নয় তারাই তো এটা ভুলটা বলছে করবে। কি কাঞ্চনদা মানে বলছে কাঞ্চনদা আমি ট্রমায় চলে গেছি। বলছে যে আমি একটা মনিটর যাবো, তারপর টেকটা কর। ডিরেক্টরকে বলেছে কাঞ্চনদা, তারপরে কিন্তু কোথাও একটা বেরানোর আছে, মানে কোনো রাজনৈতিক কাজে যাওয়ার আছে। মেয়েটা বলছে আমি না না মনিটেক করো, তুমি মনিটেক করো। মনিটেক মানে হচ্ছে মনিটর করতে করতে টেক, মনিটেক করো। আমি প্রিপেয়ার হয়ে গেছি, আমি তো একজন কি মেথড অ্যাক্টর। মানে কাঞ্চনদা বলছে আমি ডিপ্রেশনে চলে গেছি। আচ্ছা, তোমার কোনোদিন জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার মনে হচ্ছে যে এখন আমি একটু এইটাই সময় এসছে, এটাকে একটু জানানো দরকার লোকের কাছে? হ্যাঁ, আমি তোমাকে একদিন বলছো না সেক্সুয়াল অ্যাবিউজ, ছোটদের তো ওরা বলতে পারে না। না, কর্মক্ষেত্রে এটা বলছো? না না না, কর্মক্ষেত্রে হয়নি, পার্সোনাল লাইফ, মানে আমার আত্মীয়দের মধ্যে বর্দি, তার হাজবেন্ড, নামটা যদি তুমি কাটতে চাও তুমি কেটে দিতে পারো। বর্দি আমাদের বাড়িতে, আমি তখন একা থাকি এখানে। এবার তার আগে আমার জামাইবাবু সংক্রান্ত যা, আমি খুব টমবয়স ছিলাম, জামাইবাবু সংক্রান্ত যা এক্সপিরিয়েন্স, আমার পিসির মেয়ের হাজবেন্ড বা আমার অন্যান্য মাসিদের মেয়ে তাদের হাজবেন্ড, মানে তারা আমাকে মানে ছোট বাচ্চার মতো ছিল, এই কোথায় আছো, বাড়ি যাও, এত রাত্রি পর্যন্ত বাড়ি চলো চলো বাড়ি এগিয়ে দিচ্ছে, মানে এরকম টাইপের। সেখানে আমার যে বর্দি তার হাজবেন্ড একদিন আমাদের বাড়িতে আসবে, তখন আমাদের না খুবই ফিনান্সিয়ালি খুব ডিপ চলছে। তো আসার সময় আমাকে বলছে যে তুই একাই আছিস? আমি বললাম হ্যাঁ, আমার মামার ছেলে আমার সাথে তখন থাকতো, আমার বড় মামার ছেলে। ও খুবই ছোট তখন, মানে ও হয়তো ফাইনাল ইয়ার, আমি তখন মাস্টার ডিগ্রি পড়ছি, ওরা ফাইনাল ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে। ও পড়ে টিউশন পড়ে ও আমার বাড়ি চলে আসবে, এরকম একটা ঘটনা। আমি বলছি এই এই আসছে ওর মুখ, দাদা তুই আমি চিকেনটা নিয়ে ঢুকিস, একটু আলুটা নিয়ে ঢুকিস তো। তখন মানে আমি বলে গেছি। উনি এসেছেন, বসেছেন, এবং উনি বলছেন যে আমি এসছি বলে, জামাইবাবু প্রথমবার আমার বাড়িতে এসেছে, তখন আমি নিজে একটু একটু চাকরি করছি। আমি বলছি তুমি বসো, আমি বলছি এসেই কিছু একটু খাওয়া টাওয়া, আমি রান্নাঘরে চাটা করতে গেছি। উনি পেছন দিক দিয়ে এসে আমার জড়িয়ে যাচ্ছে, আমি না ফ্রিজ হয়ে গেছি। তখন আমার 23-24 বছর বয়স, আমি না ফ্রিজ হয়ে গেছি, আমার হাত পা নড়ছে না। আমি ভাবছি এটাকে আমি ঠিক ভাবছি নাকি এটা কোনো কিছু হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আমাকে বলছে কি যে তোদের ফিনান্সিয়াল খুব অসুবিধা আমি বুঝতে পেরেছি, যদি মানে তুই আমার সাথে সম্পর্ক রাখিস তাহলে তুই এই জিনিসটা চুপ করে থাকবি, তোকে আমি ফিনান্সিয়াল অনেক হেল্প করবো। তো আমার দিদিকে খুব সুন্দরী দেখতে, তো মানে গ্রাজুয়েশনের পর পরে তুমি দিদিকে বলনি তারপরে? আমার দিদিকে না, আমার মা, আমি অনেকদিন পর্যন্ত প্রায় 7-8 বছর বাড়িতে বলতে পারিনি। আমি দৌড়ে নিচে আছি, তখন আমার ভাই ওপরে উঠছে, আমি ওকে জড়িয়ে ধরে হামা করে কাছে বলছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, বলছে চুপ কর, তোর নামে দোষ হবে। ওর না এটা ভয় আছে যে এরকম হয়, বা ও কিছু বুঝতে পেরেছে, ও তো খুবই, ও আমার থেকেও ছোট, 3-4 বছরের ছোট আমার থেকে। হ্যাঁ, আমরা দুজনেই তো, আমার ধরো 24 বছর বয়স হলে ওর তাহলে 20 বছর বয়স, বাবা দুটোই ছোট। হ্যাঁ, তো ও তখন আমায় বলেছে যে কিছু বলিস না। অনেক বছর আমার দাদার বিয়েতে এসছে, দিয়ে আমাকে না চোখে চোখে দেখছে, মাপছে, আমি না আমাকে কিছু বলিনি। তারপরে একটা সময়ের পরে মা একদিন বলছে এই ওরা আসবে বলেছে, আমি না, ও আমাদের বাড়িতে আসবে না। তখন আমি অনেকটা বড় হয়ে গেছি, তখন আমার 28-29 বছর বয়স। তখন তুমি প্রচেষ্টা করেছো? হ্যাঁ, তার থেকে বেশি 30 বছর কাছাকাছি বয়স। আমি না, আমাদের বাড়িতে আসবে না। কি হয়েছে এই ঘটনা, আমার মা যেদিন আমার মাসিকে বললো মাই মাসি স্টপ টকিং টু মাই মাদার, এবং আমার মাকে আমার মাসি সেটা কি বলেছিল তুমি জানো? তারপরে তো আমি জানতে পারলাম যে আমার কাকার মেয়ের সাথেও ও এটা করেছে। যখন আমি বাড়িতে ভোকাল হলাম সেদিন আমার কাকার মেয়ে বললো, তখন আমার কাকার মেয়ে ক্লাস 9-এ পড়তো। ও আমাদের বাড়ি যখন, মানে মালদার বাড়ি যখন গেছিল, দেন হি মানে সামহাউ হি ইভেন গ্র্যাবড মাই সিস্টার, যখন সে ক্লাস 9-এর বাচ্চা মেয়ে। তার ওর অভ্যেসটাই খারাপ। আমার মা এই দুটো কথাই আমার মাসিকে জানানোর পর মাই মাসি স্টপ টকিং টু মাই মাদার। বলছে তোর মেয়ে তো সিনেমায় কাজ করে, তুই ওর কথায় বিশ্বাস করলি? ওদের কাছে ধারণা মানে সিনেমায় কাজ করে মানে ইজিলি অ্যাভেলেবল, তার মানে তো 1000টা ছেলে ওর গায়ে হাত দিচ্ছে, তার মানে তো ও দিল, তার এক্সট্রা কি হলো? তার মানে ওই নিশ্চয়ই ওকে প্রভোগ করেছে। সব জায়গায় হয়, কিন্তু মানে সিনেমা মানে তুমি আরো 1-2 ডিগ্রি নিচে নেমে গেলে।
আর তোমার মাসি কিন্তু সিনেমা আর্টিস্টের সাথে ছবি তুলতে চাই কিন্তু সবাই। আচ্ছা, তোমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, এটা বলতে বলতে একটু অন্যদিকে চলে গেলাম। এই যে তোমার বরের সঙ্গে আলাপ হলো, তারপরে তোমরা বিয়ে করলে, এবং তারপরেই বোধহয় তোমার সিরিয়ালে এই যে পুশটা, সেটা কি তোমার হাজবেন্ডে করেছে? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে একদিন জিজ্ঞেস করছিল, আমি বসে আছি, এবার ধর অ্যারেঞ্জ ম্যারেজ তো কত কথা, অত পরিচয় তো ছিল না। একদিন জিজ্ঞেস করছিল এই জানো তো তুমি কি করতে চাও, তো ও বলছে আমি না ক্রিকেটার হতে চাইতাম। ওর বাবা না খুবই স্ট্রিক্ট, মানে হয় না যে প্রচন্ড পেট্রিয়ার্কাল লো একটা পরিবেশে মানুষ হচ্ছে, মানে বাবা যদি বলে লাল রং তো লাল রং, নীল বলার অধিকার মায়েরও নেই, ছেলে মেয়ে কারণ নেই। তো বাবা মানে চেপে চেপে মানুষ হওয়া, বলছে আমি খুব ক্রিকেটার হতে চাইতাম, কিন্তু বাবা চেয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াতে, তো কোনোভাবেই পড়েছি, মানে অনিচ্ছা সহকারে হয়ে কিছুটা হতে হবে, লোককে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওটা হয়েছে। তুমি কি করতে? আমি না অভিনেত্রী হতে চাইতাম, খুব ফিল্মি ছিলাম ছোটবেলায়, কিন্তু somehow it didn't work out. বলছে why? তুমি সিনেমার মধ্যেই কাজ করো, এত লোককে চেনো, কিছু না হলে 4টে অডিশন তো দিতে পারবে। তো আমি এই বলে শাহানাদিকে ফোন করেছিলাম। শাহানাদি বিন ভেরি কাইন্ড টু মি। শাহানাদি পরের দিন আমাকে একটা সিরিয়াল দিলে। বাহ, খুবই মানে এখন তোমার হাতে মানে মোটামুটি কি কাজ? আমার কোনো কাজ নেই গো সেরকম। আচ্ছা, আমার অত কাজ নেই। আমি তো কাজ করেছো, তুমি করলেও তো লোকে অত ডাকে না আমাকে। এটা না করলে কেউ কাউকে সিরিয়াসলি নেয় না বোধহয়। আমি থিয়েটার অভিনেত্রী নই। আমিও কে নিয়ে হতে পারে, আই হ্যাভ সাম মানে লুপ হোল, যেটা আমি বুঝতে পারছি না। আই হ্যাভ টু ওয়ার্ক ইট আউট। আমি জানি না আমাকে অত সিরিয়াসলি নেয় না কেন। তুমি এত ভালো ফাটাফাটিতে করেছিলে, সবকটাতে পিল সবাই বলেছে খুব ভালো হয়েছে, মুম্বাই মিরারে বেরিয়েছিল, কোমাল নাহাটা গিভ ইট রিভিউ, কিন্তু সেইটাতে তো বম্বেতে কি কাজ করছো? বম্বেতে আমি একটা ওয়েব সিরিজ করছি, মানে বড় প্রোডাকশন হাউসে। না সেটা এখনো নন ডিসক্লোজারে আছি। আমি একটা ওয়েব সিরিজ করছি যেখানে হিরোইন খুবই অসুস্থ হয়ে গেছিলেন মাঝখানে, 4-5 মাস উনি অসুস্থ ছিলেন। আচ্ছা, তো একটা কোনো ভুল ডোজ হয়ে গেছিল, যেটার জন্য একটা মেডিকেশনের ভুল ডোজের জন্য, তো শি ওয়াজ ইন আমেরিকা, ফিরে এসছে, নাও শি ইজ গেটিং ব্যাক টু ওয়ার্ক। এবার হয়তো কাজগুলো, কারণ ওটাতে না অনেক দিগ্গজ লোকজন আছে, তো সবাইকে অ্যাকুমুলেট করে। এবার দেখো নিজের হোম গ্রাউন্ডে কাজ করতে সবারই ভালো লাগে, তোমার ভালো লাগবে না? কাল যদি সকালবেলা তোমার কৌশিক গাঙ্গুলি ফোন করে ডাকেন বা কিছু, এইটা আমি সত্যি বলছি, ভালো কাজ যদি অফার কারোর থেকে পেয়ে থাকি, সেটা শিবুদা নন্দিতাদির হাউস থেকে বা এদের কাছ থেকে পেয়েছি। আমি ওরকম অত ভালো কাজ যে এটা করলে খুব ভালো হবে, আমাকে স্পেশাল সেভাবে কেউ, আমি সেরকম কাউকে পাইনি যে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট। হ্যাঁ, জীবন তো সবসময় বাঁচার জন্যই, তোমাকে পাঠ করতে গেলে পাঠটা তো পেতেও হবে। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। আমার ধরো আজকে আমাদের বলো যে আমাকে পাঠ দাও, এগুলো হ্যাঁ আমার কোনো ইগো নেই, কেন বলবো না? আমি কোথা থেকে আমি কে যে অমিতাভ বচ্চন বলেছে তো ভুদা হেলায়া, তো আমার ওগুলো নিয়ে কোনো ইয়ে নেই। আমার শিখতে প্রবলেম নেই, আমার প্র্যাকটিসে প্রবলেম নেই, আমি কাউকে জিজ্ঞেস করতে প্রবলেম নেই, আমার কোনো ইগো নেই এগুলো থেকে। টেলিভিশন আমাকে টাকা দেয়, আমি ছবি প্যাশনের জায়গা থেকে করি, কিন্তু হ্যাঁ আমি বিনা পয়সায় তো কোনো কাজ করবো না, কেউ তো করছে না, তাহলে আমি কেন করবো? না সে তো 100 বার। সার্টেন পিপল হ্যাভ সার্টেন ভ্যালু। না এই মুহূর্তে নেই, হয়তো শুরু হবে কখন। মেগা তো মিত্তির বাড়ি শেষ হলো। হ্যাঁ মিত্তির বাড়ি শেষ হলো, এই জাস্ট মিত্তির বাড়ি শেষ হলো গত সপ্তাহে। তো এখন তাহলে তুমি জীবন নিয়ে কি ভাবছো বলো? তোমার বাড়িতে এখন তুমি আর তোমার বর থাকে? হ্যাঁ। আর শ্বশুর শাশুড়ি? আমার শাশুড়ি নেই, উনি চলে গেছেন। আমার শ্বশুর আছেন, আমার শ্বশুরের 90 বছর বয়স, এবং ওনার শরীরটা তো এখন একটু এদিক ওদিক করে। আমরা উনি কোথায় থাকেন? উনি তোমার সঙ্গে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসাথেই থাকি। তো আমাদের আলাদা একটা বাসা বাড়ি আছে, কিন্তু আমরা আমার শ্বশুরের সাথেই আমার সারাদিন সংসার, পড়াশুনো, গান শোনা, ওয়েব সিরিজ এইসবের মাঝখানে দিন কাটে, বন্ধু বান্ধব সবের মাঝখানে। আমার মা দূরে থাকে, মা যখন আসে তখন, মা 2 মাসে একবার আসে, যেহেতু আমার কম যাওয়া হয়। মেগা সিরিয়াল পেলে করবো না এরকম নয়, মেগা সিরিয়াল আমি করতে চাই, কারণ সত্যি কথা বলছি টেলিভিশন তোমাকে টাকা শুধু না, টেলিভিশন তোমাকে যে ইনস্ট্যান্ট ফেম দেয় আর রোজের প্র্যাকটিস, যে বলে না টেলিভিশন ভাই ডায়লগ কম মার, কারণ টেলিভিশন করে অনেক লোক পরিচিতি, যে যারা যারা মুখ চেনা হয়েছে আর যারা যারা নিজের ফিনান্সিয়াল ব্যাকআপ করেছে, যদি তাদের তোমাকে চিনেছি টেলিভিশনে। আই প্রাউড টু বি আ টেলিভিশন অ্যাক্ট্রেস, আই ডোন্ট মাইন্ড। অনেক বড় বড় হোতারা আমাদের থেকে
তুমি অপুদা টেলিভিশন থেকে এসছেন সব। এবার মোটামুটি একটু শেষের দিকে এসে গেছি, তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করে শেষ করে দেবো। আচ্ছা, তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রীর নাম বলো তো একটু। আমার প্রিয় অভিনেতা, দেখো প্রিয় অভিনেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমি যাকে ভালোবাসি সেটা শাহরুখ খান। এটা শুনে আমাকে অনেকে মারতে পারে, কিন্তু আমি শাহরুখ খানকে ভালোবাসি। এ বিষয়ে কোনো মানে কোনো সন্দেহ নেই। এখনকার জেনারেশনে বাংলাতে যদি তুমি বলো তাহলে অবশ্যই ঋত্বিকের মতো অভিনেতা তো ও তো দারুণ। আবিদ্যাকে আমার খুবই ভালো লাগে, আবিদ্যার প্রতি আমি বায়াসড আসলে। আবিদ্যাকে আমি প্রচন্ড ভালোবাসি, আমার দাদা। ও কি খুবই, ওর মতো দেখতে সুন্দর ছেলে কটা আছে আমাদের বলো। আর মহিলাদের মধ্যে অনেককেই ভালো লাগে। ঋতুদির সঙ্গে কাজ করে, ঋতুদিকে তুমি যত কাজ দেবে, এই তো কদিন আগে কথা হচ্ছিল, বলছে একটা শোতে বসতির মেয়ে রাধা চলছে, তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বিজলি হলে, আর তারপরে রাত্রেবেলার শো না দুপুরবেলা চলছে পারমিতার একদিন, তারপরে রাত্রেবেলা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। যার এই ভাস্ট ইয়েটা আছে তাকে তো ভালো না বসে পারা যায় না। ঋতুদিকে খুবই ভালো লাগে আমার, ঋতুদির খুবই ভাস্ট পারফরমেন্স আছে। তারপর দিয়ে অবাদি খুবই ভালো, অবাদির কাজ খুবই ভালো লাগে। সুদীপ্তাদির কাজ তো সত্যি খুবই ভালো। আমি বরঞ্চ ইদানিং এর মধ্যে সুদীপ্তাদির কাজ অনেক কম দেখি, সুদীপ্তাদি খুবই ভালো আমার। এক এক সময় না মনে পড়ে কমলিকাদির, আমি কমলিকাদিকে খুব মিস করি, কমলিকাদিকে আরেকটু দেখতে চাই। কমলিকার মধ্যেও তোমার সেই ব্যাপারটা আছে, মানে এই যে গোলুমলু ব্যাপারটা। কমলিকাদি খুবই অপূর্ব অভিনেত্রী, আর ন্যাচারাল ব্যাপার আছে ওর মধ্যে। আমি ওটাকে খুব মিস, আমি কমলিকাদির অনেক দিনের কাজ খুব মিস করি, যে কমলিকাদির ভালো কাজ খুব মিস করি। হয়তো কমলিকাদির প্রতি আমি খুবই বায়াসড, এই জন্য আমি তো ওমার শুধু বায়াসড না, ওকে অনেকেই খুবই ভালো অভিনেত্রী বলে। তোমার শাহরুখকে যেমন ভালো লাগে, হিন্দিতে মহিলাদের মধ্যে একটা ওরকম নাম কাউকে? আমার করিশ্মা কাপুরকে খুব ভালো লাগে। কাজলকে আমার ভালো লাগতো, কিন্তু কাজল আমার কেন যেন মনে হয় খুবই ওভার রেটেড। কাজল ইজ রেটেড, মানে আমি একদমই আই এম নোবডি টু সে অল দিস, সময় ইটস রিকোয়ার্ড। কিন্তু করিশ্মা কাপুর একটা ভাস্ট, ওই যে বসতির মেয়ে রাধা, আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ সবটাই আছে আর কি। মানে সেরকম একটা জুবেদা আছে, সেরকম একটা মানে ফিদা আছে, কি ভালো মনে আছে, ফিজা জুবেদা, আর সেখানে বিবি নাম্বার 1 করেছে, দিল তো পাগালে করেছে, খুবই ভালো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীদেবী। আমি আই লাভ শ্রীদেবী। ওইটা বলো, এটা দিয়ে শেষ করি। শোনো, আমাকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয়, বাড়িতে যদি আমাকে পুষে রাখতে হয়, জাস্ট আমি একটু শ্রীদেবী বললে আমি কাজটা করে দেবো। আমি এত নির্লজ্জ। আমি তোমার ইনস্টাতে দেখেছি, বাবা ওটা আর বলো না দিদি, ওটা মানে লড়কি, আমি নিজেই বলছি লড়কি কা মতলব কারেজ তো দেখো। মানে এত ফিল্মি ছিলাম, ওই ছবিটা আমি এবার তুলেছি। আমি সেই ছবিটা কোথায় দেখতে লাগছে, কিন্তু বাচ্চাবেলায় সবাই মিলে গেছে। আরে বাচ্চাবেলায় সবাইকে ভালো লাগে, এরকম ছবি দেখবে তোমারও বের করবে, তোমাকেও ভালো লাগছে, ওরও ভালো লাগছে। না সবাইকে ভালো লাগতে পারে, কিন্তু তোমার মধ্যে যে মুখে যে কারেজটা আছে না, ঠিক আছে, আমিও হচ্ছি লড়কে লেগে হিন্দুস্তান। আমি বিশ্বাস করো, আমি এক এক সময় মনে হয় যে আমি যাতে জীবনে করেছি, ঝগড়াঝাটি হয় না, ঝগড়া তো আমি করি, আরেকজন তো শোনেই না। ও খুব চালাক লোক, এক কান দিয়ে ভগবান দুটো কান দিচ্ছে, এক কান দিয়ে শোনে। ও ঝগড়া করে না, ও যদি মনে হয় কিছু করবে না সেটাও করবেই না, সেটা আমার কথাতেও করবে না, কিন্তু ও হচ্ছে আমার নির্বিবাদী সাপোর্টার। আমি জানি বাইরে যদি কিছু করে দিই, আমি যদি প্রেমও করে দিই বাইরে, আমি যদি ফোন করি, আমার মাকে করবো না। আমি যদি ফেসে যাই কোনোদিন, আমি আমার মাকে ফোন করবো না। আমার মা ওখানে কেন করেছি, সেটা কি করলি, এরকম বলবে। আমার প্রেম করেছি, ফেসে গেছি, ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি। আমার বর হচ্ছে এইটা, আচ্ছা করে ফেলেছি, এইটা হয়ে গেছে, ট্যাটুটা করে ফেলেছি, আচ্ছা তুমি দাঁড়াও আমি আসছি। আমার বর হচ্ছে এইটা, সো নাইস। মানে আমি পার্টি করে রাত্রিবেলা দরজা অসভ্যতামি করে, আমি যদি আমার মা বাড়িতে থাকে, আমার বর যদি থাকে, আমি বরকে বলি প্লিজ দরজা খোলো, আমি বাড়ি চলে এসেছি। আমার মানে ও ছাড়া আমি আমার বাবাকে তো খুব বেশি পাইনি, আমার বাবা খুব রাজবাড়ির লোক ছিলেন, আমার বাবার সাথে আমার তো ফ্র্যাঙ্ক সম্পর্ক হতে পড়তো না, মানে আমার বাবা আমার 12.5 বছর বেঁচেছিলেন, আমি 1250 কথা বলেছি আমার বাবার সাথে, তার বেশি নয়। আমার বাবা খুবই লোকে যেটা বাবার কাছ থেকে পায়, আমি সেটা আমার লোকে যেটা নিজের বাবার কাছ থেকে পায়, আমি সেটা আমার বরের কাছ থেকে পাই। আমার নতুন গাড়ি, আমার যেই জামা দরকার হবে, যেটা সবাই না বলবে সেটা আমার বড় ভাই কিনে দেয়, যেটা পৃথিবীর সবাই না বলবে এইটা আমি প্লেন থেকে লাফিয়ে পড়বো, বানজি জাম্পিং, আমার বড় বলে করে ফেল, তাই করে ফেলো, তারপরে যা হবে আমি আছি। ও আছে বলে আমি
ভাবছেন, বুঝতে পারছেন? মানে একেবারে স্পয়েল সাধারণত কিভাবে হতে পারে, বর কিভাবে স্পয়েল করতে পারে বউকে, আমরা তার গল্প শুনলাম এবং আমি খুব আনন্দ পেলাম যে কেউ যে এরকম প্রেম করে বরকে ফোন করে বলবে যে আমি ফেঁসে গেছি, আর বর বলবে ঠিক আছে আসছি, আমি আসছি। ও মাই গড। আমি সাম আপ করছি ব্যাপারটা এইভাবে যে সংঘশ্রী এমন একজনকে সঙ্গী হিসেবে পেয়েছে যে তাকে এমন ভাবে সাপোর্ট করছে যে ওর ত্বকের উজ্জ্বল্য থেকে শুরু করে চোখের চাকচিক্য সারাক্ষণ উজ্জ্বল থাকছে, যে তার কারণ হচ্ছে মনটা সুন্দর থাকছে। মনটা সুন্দর থাকলে আর মুহূর্তগুলো অটোমেটিক সুন্দর হয়ে যায়। সেটা আজকে কাজ আছে, কালকে কাজ নেই, পরশু কাজ হবে, তারপরে থাকবে, সব থাকবে। যেদিন সময় আমারও আসবে যে ঠিক পারফর্ম করে দেব, সেই মানে জিনিসটা ভেতরে থাকতে হবে, পোষণ করতে হবে, সেই পোষণটা করতে হবে। এটা আমাকে শিবুদা একদিন বলেছিল ধৈর্য ধরতে, ওই ধৈর্যটা আমি ধরে আছি হয়তো। তো ও ধৈর্য ধরে আছে আর ওর বড়কে সাপোর্ট করছে, আর আমরা তোকে ভালোই বাসি এবং আমরা দেখি ও আগে কিভাবে এগিয়ে চলে এবং আমরা জানতে পারবো পরপর ও কি কাজ করছে এবং আমরা খুব খুশি, ওকে অভিনন্দন জানাচ্ছি এর পরের কাজগুলোর জন্য এবং স্পেশালি ওর যে হিন্দি প্রজেক্টটা, যেটা এখন এক্ষুনি বলতে পারছে না, সেটা আশা করছি খুব ভালো করে হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই বলে আজকে আমার এই অনুষ্ঠানটা শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি সংঘশ্রী সিনহা মিত্র। আপনারা আমাকে দেখছেন নিবেদিতাদি চ্যানেলে এবং আপনারা নিবেদিতা অনলাইন লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই।